এই পরিবেশের যে গ্লোবাল ওয়ার্মিং এই কথাটাই কিন্তু প্রথম একজন নারী বলেছিল। আচ্ছা, সমুদ্রের মধ্যে যদি অয়েল কখনো পড়ে যায়, তেল যদি পড়ে যায়, একটা মাইক্রো অর্গানিজম, সেই সিউডোমোনাস পিটিউডিয়া, তার জেনেটিক অল্টারেশনসের থ্রু দিয়ে কিন্তু সেইটাকে পুরো এনগালফ করে নেয়। আপনার পরিবেশ নিয়ে আগ্রহটা কিভাবে শুরু হলো? একদমই কোনোদিন ভাবিনি যে আমি পরিবেশ, এই তুমি যে বলছো পরিবেশ বিজ্ঞানী বা এই ধরনের, কিন্তু কখনোই ছোট থেকে ডান পিটে ছিলাম একটু, তা বলে পরিবেশ নিয়ে যে কোনোদিন এত কিছু ভাববো বা চিন্তা করতে পারবো সেটা নিয়ে কখনো ভাবিনি। তবে পড়াশোনার শুরু থেকেই আমার বায়োটেকনোলজি এই ধরনের সাবজেক্টস নিয়ে আমি কাজকর্ম করি, এবং এনভায়রনমেন্ট বায়োটেকনোলজি হচ্ছে আমার বেসিক্যালি মেন ফোকাস এরিয়া ছিল আমার। যে কোনো আমি যখনই রিসার্চের দিকে গেছি বা যে কোনো গবেষণার কাজ করি, সেখানে আমি এনভায়রনমেন্টের কিছু সলিউশনসের দিকে আমি সবসময় যাওয়ার চেষ্টা করি। এবং এখানে কিন্তু আমি বলবো যে আমার কাছে কিছু মানুষের একটা প্রভাব আছে। সেখানে তুমি বলতে পারো আজকে রাচেল কারসন। আচ্ছা, রাচেল কারসন কিন্তু আমার কাছে ভীষণ একজন আইডিয়াল মানুষ, যিনি প্রথম এই এনভায়রনমেন্ট মুভমেন্টটাকে, কিন্তু মডার্ন এনভায়রনমেন্ট মুভমেন্ট, ওনার একটা বিখ্যাত বই। রাচেল কারসন কিন্তু বেসিক্যালি উনি ছিলেন মেরিন বায়োলজিস্ট। তো উনি এনভায়রনমেন্ট মুভমেন্টটাকে ফার্স্ট আমাদের কাছে চিন্তা ভাবনা করান একটা বই, দ্য সাইলেন্ট স্প্রিং। আচ্ছা, এই দ্য সাইলেন্ট স্প্রিং এই বইটার উনি লেখেন যে এই যে ডিডিটি, আমরা যে পেস্টিসাইডস ইউজ করছি, তাতে কতটা ক্ষতি হচ্ছে, তাতে কত পাখি মারা যাচ্ছে। আর একটা কথা না বললে আমার হয়তো পুরোটা বলাটা হবে না, সেটা হচ্ছে যে এই পরিবেশের যে গ্লোবাল ওয়ার্মিং এই কথাটাই কিন্তু প্রথম একজন নারী বলেছিল। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন বা ভূ উষ্ণায়ন, এই ধারণাটা যিনি বলেছিলেন তার নাম কিন্তু উঠেই আসেনি। ইউনিস নিউটন ফুটে, ইনাকে কখনো সামনে কোনো বইতে কোথাও আমরা খুঁজে পাই না। এটা আমি রিসার্চ করতে করতে, পড়তে পড়তে, খুঁজতে খুঁজতে, হাতড়াতে একদিন এই তথ্যটা পেলাম যে এই ইউনিস নিউটন ফুটে ইনি হচ্ছেন প্রথমা, যিনি ফার্স্ট কিন্তু আজকে আমেরিকান একটা দেশেতে বসে আজকে 1855 সালে উনি প্রথম কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এই কথাটাকে এনেছিলেন আমাদের সামনে। 1855 একদম। এবং উনি কিন্তু প্রথম যে আমাকে ইন্সপায়ারও করেছে এই পরিবেশ নিয়ে বিভিন্নভাবে। আজকে যদি তুমি বলো যে সেখানে বাঙালিও অবশ্যই আছেন, আনন্দমোহন চক্রবর্তী, উনি কিন্তু অয়েল স্পিলেজ নিয়ে কাজ করেছেন, এবং এটা আমার কাজের একটা ভীষণ ইন্টারেস্টিং এরিয়া। যে আমরা জানি যে অয়েল স্পিলেজ ব্যাপারটা খুব খুব একটা অদ্ভুত যে মাইক্রোবিয়াল নেচার্সের একটা বিষয়, যেখানে আমরা দেখি যে এই পুরো সমুদ্রের মধ্যে যদি অয়েল কখনো পড়ে যায়, তেল যদি পড়ে যায়, একটা মাইক্রো অর্গানিজম, সেই সিউডোমোনাস পিটিউডিয়া, তার জেনেটিক অল্টারেশনসের থ্রু দিয়ে কিন্তু সেইটাকে পুরো এনগালফ করে নেয়। এটা একটা নেচার সোর্স আমরা ইউজ করতে পারি যেভাবে অয়েলটাকে ক্লিন আপ করা। উনি প্রথম বাঙালি যে কিন্তু এই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড কাজটাকে করে এই মাইক্রো অর্গানিজমসটাকে নিয়ে পেটেন্ট করতে যান, এবং তখন কিন্তু এটাকে পেটেন্ট করতে দেওয়া হয়নি, এবং সেটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিস হয়, এবং সেটাকে ডায়মন্ড ভার্সেস চক্রবর্তী কন্ট্রোভার্সিস বলা হয়। এবং সেই জিনিসটাতে আলটিমেটলি উনি উইন হন, এবং এটা কিন্তু এখন নেচার সোর্স হিসাবে এই সিউডোমোনাস পিটিউডিয়াকে বিভিন্ন অয়েল, যারা কোস্টাল যারা আর কি এই ধরনের কাজ করেন, যারা এই শিপ মুভমেন্ট হয়, তখন তো অয়েল পরেই করতেই হয়, বিভিন্ন লিকেজ হয়ে যায় বা ডিউ টু এনি রিজন আমাদের সমুদ্রের মধ্যে
oil যেগুলো আমরা পড়ে মাঝে যায়। মাঝে এমনি শুনিও যে হ্যাঁ, প্রচুর তেল পাখি মারা ভাসছে। যায়, প্রচুর, কিন্তু তার কোনো সলিউশনস নেই। যদি সেই সমুদ্রের মধ্যে জল পড়ে যায়, এই তেল পড়ে যায়, তাহলে সেখান থেকে সেই সমুদ্রটাকে বাঁচানোর কোনো তখন সলিউশনস ছিল না। তো উনি আমাকে ইন্সপায়ার করেছেন ওনার এই কাজটার মাধ্যমে। আমি ভাবনা চিন্তা করে আমিও এই ধরনের মানে বায়ো রেমিডিয়েশনস বলো বা এই ধরনের নেচার বেসড মাইক্রো অর্গানিজমসকে নিয়ে কাজ করা, যেগুলো আমার পৃথিবীতেই আছে, তার নিজস্ব ক্যাপাসিটি আছে, শুধু সেগুলোকে খুঁজে বার করা। এইভাবে কিন্তু আমরা চিন্তাই করতে পারি। যারা এনভায়রনমেন্ট নিয়ে অ্যাসপায়ার করে, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটুকুর একটু বাইরে গিয়ে যারা ভাবনা চিন্তা করে, কারণ আমরা ছোট থেকে তো সেভাবেই ছোটদেরকে তৈরি করি যে তোমার সামনে কিন্তু একটাই পথ, তো সেখান থেকেও বেরোনোর জায়গা হতে পারে। আপনি গোটা পৃথিবী ঘুরেছেন, আপনার কাছে আমার শেষ প্রশ্ন এটাই যে আমাদের আলটিমেটলি আমাদের এস্টাবলিশমেন্ট বা আমাদের পলিটিক্যাল সিস্টেম বা গভর্নমেন্ট, পৃথিবীর বিভিন্ন গভর্নমেন্ট আপনি দেখেছেন, আমরা সরকারি স্তর থেকে অ্যাকচুয়ালি কতটা এই মুহূর্তে সিরিয়াস পরিবেশ নিয়ে, বা আদৌ আছে কিনা? দেখুন, বিষয়টা মানে এটা হচ্ছে আমাদের তো ভীষণভাবে মার্কস পেতে হয়, মানে সব কিছুতেই। তো আমাদের অ্যাপ্রেজালস প্রত্যেকটা মুহূর্তে হয়, আমাদের প্রত্যেকের যেমন অ্যাপ্রেজাল হয়, আমাদের যে সরকার কাজ করে সেই সরকারেরও অ্যাপ্রেজালস হয়। সুতরাং এই অ্যাপ্রেজালেতে কতটা মার্কস পেলাম সেটা কিন্তু আমাদের প্রুফ করে না যে আমরা পরিবেশ নিয়ে কতটা কাজ করছি। প্রুফ করে সেটাই যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। আজকে যদি আমি বলি যে আজকে কলকাতা একিউআই ইন্ডেক্সে একেবারে সেকেন্ড হয়েছে, আমার কাছে সাধারণ মানুষ হিসাবে দ্যাট উইজ নট রিফ্লেক্টস এনিথিং যে আমি সেকেন্ড হয়েছি মানে কি। আমি তো আমার বাড়ির পাশেতে সেই ধূলিকণা দেখতে পাচ্ছি, বাতাসে তো সেই রকমই দেখতে পাচ্ছি। আচ্ছা, যে সেন্সারটা লাগানো আছে সেখানে তো একিউআই ইন্ডেক্সটা তো এই রকমই, যে রেঞ্জটা আমরা সবাই আজকাল ডিজিটালি সবাই জানে যে কতটা একিউআই ইন্ডেক্স থাকলে পরে দ্যাট ইজ ব্যাড, গুড অ্যান্ড ডেভাস্টেটিং। তারা সেটাকে, যারা সচেতন তারা কিন্তু দেখে নিচ্ছে। সুতরাং প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে রিয়েল টাইম এফেক্টস কতটা হচ্ছে, মানে অ্যাপ্রেজালের রিপোর্ট নয়, অ্যাপ্রেজাল রেকগনিশনস নয়। যেটা দরকার হচ্ছে আমরা কতটা রুট লেভেলে কাজ করে আমরা নিজেদেরকে বাঁচাতে পারছি, সেটা তো আমাদের কাছে মানে চরম তার পরীক্ষার যে রেজাল্ট, সেটা তো আমাদের কাছে রিপোর্টেড হচ্ছেই। কারণ এইভাবে যদি শিশু মৃত্যু বাড়ে ডিউ টু পলিউশনস, তাহলে তো কি আমরা অ্যাপ্রেজালসে ভালো সেটা বলতে পাচ্ছি? সেখানে কি পরিবেশের খাতে আমরা গবেষণার খাতে কতটা মানে খরচা করছি সেটাকে রিফ্লেক্ট করাতে পাচ্ছি? বা যে সমস্ত আজকে সব জায়গায় আজকে হেলথ সেক্টর, আজকে কিন্তু হেলথ সেক্টরের কাছেও কিন্তু এই বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা থাকছে সেটাও একটা বিশাল বড় জায়গা রাখছে, যেটা আমাদের জনস্বাস্থ্যের সাথে কিন্তু অনেকটা রিলেটেড। সুতরাং সেগুলোর কিন্তু একটা প্রপার রিফ্লেকশনস কিন্তু আসা দরকার। যেটা এই যে তুমি বললে যে সরকারের কাছে আমাদের এক্সপেকটেশনস তো অলওয়েজ, মানে সেটা ইনভেরিয়েবলি কোনো, কারণ পরিবেশের কোনো রং হয় না, পরিবেশ হচ্ছে কিন্তু সবুজ, পলিটিক্যাল পার্টি বুঝতে পারে না একদম। এই জায়গাটা কিন্তু আমি সব সময় বলি যে পরিবেশ নিয়ে কোনো রাজনীতি নয়, কারণ পরিবেশ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। পরিবেশকে বাঁচাতেই হবে, যে পার্টি পলিটিক্যাল ভাবেই যেই আমাদের রুল করুক না কেন, সেটা আজকে স্টেট হোক সেটা সেন্ট্রাল হোক, সমস্ত ইনভ্যারিয়েবলি আমি বলবো যে এটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং সেখানেতে যথেষ্ট পরিমাণ গবেষণার ক্ষেত্রে কিন্তু ফান্ড জেনারেট করতে হবে। আদারওয়াইজ, কারণ আলটিমেটলি কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে পরে উই রিকোয়ার ফান্ডস। সেই ফান্ড রিকুইজিশনসটা কিন্তু এনাফ না এলে আজকে ইয়াং জেনারেশনস, একটু আগেই যেটা আমি বলছিলাম, কেন দে আর নট ফিলিং অ্যাসপিরিং যে টু বিকাম আ এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট। সো আমরা তার মানে সেই দিশাটা দেখাতে পারছি না। সো দ্যাট ইজ আ লুক্রেটিভ ওয়ান। You can make money out of everything. Everyone wants money.
প্রত্যেকে চায় তো যে তার জীবিকা, যে সেটা নিয়ে পড়াশোনা করছে, সে সার্ভিস করছে, অফকোর্স সে সোশ্যাল সার্ভিস করছে, এভরিথিং, বাট আলটিমেটলি কিন্তু তার কাছে সে কতটা ইনকাম করতে চাইছে, সে সেই ইনকাম করছে অন্য কোনো মানে কাজের পদ্ধতিতে, সে বাইরে চলে গেল। তার মানে আমরা দেশের যে রিসোর্সগুলোকে তাদেরকে কতটা রাখতে পারছি, এগুলোও কিন্তু ইট ইজ ইনডাইরেক্টলি আমাদের কিন্তু এই গবেষণা যেগুলো আমরা জানি যে ডিএসটি, ডিবিটি যারা কন্ট্রোল করে, যে এই সমস্ত ফান্ডিং এজেন্সিসরা সমস্ত, যেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক, ইনভেরিয়েবলি দে মাস্ট থিঙ্ক যে আমাদের কতটা আরও বেশি পরিবেশের জন্য রিসার্চকে ইনভেস্ট করাটা দরকার। দরকার।